বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে হওয়া সংঘর্ষ ও সেটি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। ওই হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত তার অবস্থা শঙ্কামুক্ত কি না তা জানা যাবে না, তবে বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার রাতের ঘটনার জের ধরে শনিবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। চট্টগ্রাম, রাজশাহী, টাঙ্গাইল সহ বেশ কিছু এলাকায় জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সামাজিক মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর ভূমিকা নিয়েও ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। বিভিন্ন সময় মব ভায়োলেন্সের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীকে অপেক্ষাকৃত নিষ্ক্রিয় থাকতে দেখা গেলেও এই ঘটনার ক্ষেত্রে তাদের তৎপরতার মাত্রা নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি রাজনৈতিক দলেরই কার্যালয় ওই এলাকায়। দুই পক্ষের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের কর্মসূচিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে তারা, যেখানে শুরুতে এক দফা হামলা চালানো হয়। এরপর তারা মশাল মিছিল বের করলে সেখানে তাদের উপর আবারও হামলা চালানো হয় বলে অভিযোগ তোলেন তিনি। সন্ধ্যার দিকে আমার উপর হামলা হয়, এর প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল, মশাল মিছিল শুরু হয়। তখন আমাদের উপরে অতর্কিতভাবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ হামলা চালায়, সেখানে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত ছিল। আমরা এরপরে নুরুল হক নূর সহ আমাদের কার্যালয়ের সামনে আসি, সেখানে একটি প্রেস ব্রিফিং করার জন্য। সবেমাত্র প্রেস ব্রিফিং শুরু করব, তখন সেনাবাহিনী এসে আমাদের উপর হামলা চালায়, পুলিশ এসে হামলা চালায়। আমরা অবাক হয়ে গেলাম কিভাবে আমাদের উপর হামলা চালালো। অন্যদিকে জাতীয় পার্টির অভিযোগ, গণ অধিকার পরিষদের মিছিল থেকে শুরুতে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপরে ইটপাটকেল ছোড়া হয়। জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির দাবি, গণ অধিকার পরিষদ মশাল মিছিল নিয়ে তাদের পার্টির অফিসে আগুন দিতে এসেছিল। অফিসে আগুন দেওয়ার আশঙ্কা থেকে অফিসে আমরা কয়েকশো লোক ছিলাম, অনেক বড় বড় ইট মারা হয়েছে আমাদের উপরে এবং আমাদের 30 জন নেতাকর্মী আমি জানতে পেরেছি আহত হয়েছে। 4-5 জন আমার সামনেই ভয়াবহ ভাবে আহত হয়েছে, মাথা ফেটে গেছে। পরে আবার 7:30টায় ঘোষণা দিয়ে মশাল মিছিল করে আমাদের পার্টি অফিসের দিকে আসার চেষ্টা করা হয়, তখন পুলিশ সেটাকে ঠেকায়। ঘটনাস্থলে থাকা একজন সাংবাদিক বিবিসি বাংলাকে জানান যে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতেই দুই দলের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে। পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সংবাদকর্মী সহ অনেকেই দুই পক্ষের মাঝে আটকা পড়েন এবং কেউ কেউ আহত হন। সামাজিক মাধ্যমে অনেককেই অভিযোগ তুলতে দেখা যায় যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ মব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দুই পক্ষকেই পরস্পরের দিকে ইটপাটকেল ছুটতে দেখা যায়। এ সময় অনেককে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লক্ষ্য করেও ইটপাটকেল ছুটতে দেখা যায়। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের পাল্টা ধাওয়া করে এবং লাঠিচার্জ করে। এই ঘটনার পর আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর এক বিবৃতি দিয়ে জানিয়েছে যে ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে ঘটনাস্থল ত্যাগ করার জন্য বারবার অনুরোধ করেন, কিন্তু কিছু নেতাকর্মী সেটি উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। আইএসপিআর বলছে এরপর তারা সংগঠিতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ চালায়। এ সময় বিজয়নগর নয়াপল্টন এলাকায় জনদুর্ভোগ তৈরি হওয়ায় জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। গণ অধিকার পরিষদের সভাপতি সহ অন্যদের উপরে হামলায় রাজনৈতিক দলগুলো সহ প্রতিক্রিয়া জানিয়েছে সরকারের উপদেষ্টাদের অনেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ তুলেছেন যে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। একটা পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করার জন্য, রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার জন্য একটা মহল কাজ করছে। আমরা অত্যন্ত এই ব্যাপারটা নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। নুরুল হকের ওপর হামলার ঘটনায় দুপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামীও। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তবে সরকারের অংশ হয়েও হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে পোস্ট দেয়ায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে মিস্টার নজরুলের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও এক বিবৃতিতে জানিয়েছে এই ঘটনার দ্রুত তদন্ত এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। ঘটনার তদন্ত করতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া সেই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি কখনোই সমর্থন করে না। সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলার আমরা তীব্র নিন্দা জানাই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অসংখ্য নেতাকর্মীর উপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া নিজেদের ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লিখেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য লাঠিচার্জ করে গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, অন্যতম জুলাই যোদ্ধা নুরুল হক নূর সহ অর্ধশতাধিক নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে। আমরা এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে আমরা আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের পতনের পর এই হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা সকল মহলের পক্ষ থেকে সহনশীল পরিবেশ প্রত্যাশা করি। জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের হামলা আবার ফ্যাসিবাদের কথাই নতুন করে স্মরণ করিয়ে দেয়। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয় দলটির পক্ষ থেকে। তাহলে কিন্তু তাদের পরিণতি সামনে আরো খারাপ হবে। বিপ্লবীরা কোনো জুলুম, কোনো আগের সেই সন্ত্রাসী বাহিনীর মতো হামলা করলে আর মেনে নেবে না। আজকে আমরা দেখতে পেরেছি নুরুল হক নূরের উপর যে আক্রমণ হয়েছে, এই ন্যাক্কারজনক আক্রমণের সূচনা আজকে না, ক্যান্টনমেন্ট থেকে যে আলাপ শুরু হয়েছিল এক রিফাইন্ড আওয়ামী লীগের, সেই রিফাইন্ড আওয়ামী লীগের বাস্তবায়ন করা হচ্ছে আজকে জাতীয় পার্টির মাধ্যমে। এবং এই জাতীয় পার্টিকে সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসন পুরোপুরি ভাবে শক্তিশালী ভাবে তারা আক্রমণ চালাচ্ছে এই জুলাইয়ের শক্তির উপর। আজকে যে হামলা নূরের উপর হয়েছে, কালকে সে হামলা আমাদের উপর হবে না, এর নিশ্চয়তা কি? নূরের উপর হামলার মাধ্যমে তারা সূচনা করলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে, সেই শক্তিগুলোর হামলার সূচনাবাদ হয়েছে নূরের উপর হামলার মাধ্যমে। আমরা এই ধরনের হামলা দেখেছি পার্টি অফিসের সামনে শেখ হাসিনার আমলে, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ প্রত্যেকটা দলের উপর হামলা করতে আমরা দেখেছি। আমরা আজকে দেখেছি একটি সুশৃঙ্খল সংবাদ সম্মেলনে কিভাবে যৌথ বাহিনী হামলা করে আমাদের সহযোদ্ধাদের উপর, আমাদের সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে প্রশ্ন করে বলছি, আপনি বলেছেন আপনাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে, আপনি ছাত্রদের বলতে আপনি বিপ্লবীদেরকে বুঝিয়েছেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। সেই লড়াইয়ে বিএনপি ছিল, জামাত ছিল, গণ অধিকার ছিল, ইসলামী আন্দোলন ছিল, সব রাজনৈতিক দল ছিল। আর যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আর তাদেরকে রক্তাক্ত করছে আপনার প্রশাসন। আপনাকে জবাব দিতে হবে। যারা আমাদের এই অভ্যুত্থানকে ধারণ করে, যারা আমাদের এই অভ্যুত্থানকে লালন করে, যারা এই অভ্যুত্থানের কারণে আজ ক্ষমতায় আসেন, তাদেরকে বলবো আপনার সহযোদ্ধাদের উপর সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে, এরপরও আপনারা চেয়ারে বসে রাখতে পারেন না। হয় বিচার করুন, ওই চেয়ার ছেড়ে দিয়ে এসে আমাদের সাথে শাহবাগের মঞ্চে একত্রিত। এছাড়া এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেন, শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি 11 মার্চ প্রকাশ করে দিই। সেই প্ল্যান ভেস্তে গেলেও তারা থামেনি।
সেই একই গ্রুপ আবারও আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। এখন যদি আমরা নুরুল হক নূরের উপর ন্যাক্কারজনক এই হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদে ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে। নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না। এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেন, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনা পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূর ভাইয়ের উপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না। আর্মি কখনো ওপরের নির্দেশ ছাড়া একটা পাও ফেলে না। সেনাবাহিনী কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো, এর জবাব সেনাপ্রধানকে দিতে হবে। সেনাবাহিনীর কারা একটি রাজনৈতিক দলের সভাপতিকে মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে, সেটাও খুঁজে বের করতে হবে। পুলিশের মধ্যে যে আওয়ামী দালালরা এখনো রয়ে গেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই সেনাবাহিনী এবং পুলিশ অবশ্যই নুরুল হক নূরকে ভালো করে চিনে, তারপরও প্ল্যান করে তাকে রক্তাক্ত করা হয়েছে। যারা পেছনে থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। এদিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়ে নিন্দা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে তার এই পোস্টের সমালোচনা করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কমেন্ট করেন, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। হামলার পর চিকিৎসার জন্য নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে দেখতে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি এই ঘটনা তদন্ত করা হবে বলে আশ্বাস দেন। তার উপরে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করি। এদিকে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 29 আগস্ট রাতে জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়ে আসিফ নজরুলকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা ও কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 29 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তিনি। ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, বিএনপি ও এর সহযোগী দলসহ গণতন্ত্রকামী সব পক্ষকে অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে প্রাধান্য দিতে হবে। দেশকে অবশ্যই মব কালচার ও চলমান অস্থিরতার ঘেরাটোপ থেকে মুক্ত হতে হবে। মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ হিসেবে গড়ে তুলতে হবে। তারেক রহমান আরও বলেন, কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়ন এবং সবার জন্য ন্যায় বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফলতা অর্জন করতে পারি। পোস্টে নুরুল হক নূরের দ্রুত সুস্থতা কামনা করেন তারেক রহমান। এছাড়া এ ঘটনায় আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 29 আগস্ট রাজধানীর কাকরাইল এলাকায় সংঘর্ষ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 29 আগস্ট রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, 29 আগস্ট রাত আনুমানিক 8টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন। ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়।
তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালায়। এতে বিজয়নগর, নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় ও জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হন। এই উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর 5 জন সদস্যও আহত হয়েছে। সেনাবাহিনী জানায়, সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের নীতি অনুযায়ী সেনাবাহিনী জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনায়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। অসহায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ বিশ্বের সবার কাছেই নিন্দিত হয়েছে। এর বহিঃপ্রকাশ হিসেবে যুক্তরাষ্ট্র এবার ইসরায়েলের উপর নতুন এক নিষেধাজ্ঞা দিল। গাজা যুদ্ধের উত্তেজনার কারণে ব্রিটিশ সরকার আগামী মাসে লন্ডনে অনুষ্ঠিতব্য বৃহত্তম অস্ত্র মেলায় ইসরায়েলি কর্মকর্তাদের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। সেপ্টেম্বর 9 থেকে 12 পর্যন্ত অনুষ্ঠিতব্য এই দ্বিবার্ষিক মেলাটি বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র বাণিজ্য প্রদর্শনী। এই নিষেধাজ্ঞার পেছনে মূল কারণ হল ব্রিটেন ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র রপ্তানি লাইসেন্সের কিছু অংশ সাময়িকভাবে স্থগিত করেছে, মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত রেখেছে এবং গাজা অভিযানের কারণে 2 জন চরমপন্থী ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গাজায় মানবিক সাহায্যের প্রবাহ বন্ধ থাকায় সেখানে গভীর খাদ্য সংকট তৈরি হয়েছে। ব্রিটিশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সরকারের গাজায় সামরিক অভিযান আরও বাড়ানোর সিদ্ধান্ত একদমই অমানবিক। এই যুদ্ধে এখনই কূটনৈতিক সমাধান দরকার। সেই সঙ্গে যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তি এবং গাজার মানুষের জন্য মানবিক সাহায্যের বৃদ্ধি নিশ্চিত করতে হবে। মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় যে গত বছরের সেপ্টেম্বর থেকে ব্রিটিশ সরকারের আংশিক নিষেধাজ্ঞার পরও যুক্তরাজ্যের বিভিন্ন কোম্পানি ইসরায়েলের কাছে সামরিক রপ্তানি চালিয়ে যাচ্ছে। যদিও ইসরায়েলের সরকারি প্রতিনিধি দল মেলায় অংশগ্রহণ থেকে বিরত থাকলেও দেশের প্রতিরক্ষা সংস্থাগুলো এই প্রদর্শনীতে অংশ নিতে পারবে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, ব্রিটেন এই নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের কাছ থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন মেনে চলার প্রতিশ্রুতি চেয়েছে। ইউরোপীয় অঞ্চলে ইসরায়েলের গাজা যুদ্ধের বিরুদ্ধে চাপ বাড়ছে। গত মে মাসে ফ্রান্স প্যারিস এয়ার শোতে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারকদের আক্রমণাত্মক অস্ত্র প্রদর্শন থেকে বিরত থাকার ঘোষণা দেয়। শেফিল্ডে আগামী শনিবার কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আরও কঠোর নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করবেন। সুইডেন ও নেদারল্যান্ডস এই কঠোর অবস্থানের নেতৃত্ব দিচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং গত মাসে ঘোষণা দিয়েছেন, যদি ইসরায়েল যুদ্ধবিরতি না মানে এবং দখল অবসান না করে তাহলে সেপ্টেম্বর মাসে তিনি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন। ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে ভারত এবার রাশিয়া থেকে তেল আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুরুতে 10 থেকে 20% বাড়লেও পরবর্তীতে আমদানি দ্বিগুণ করার পরিকল্পনা করছে ভারত। যুক্তরাষ্ট্রের চাপ ও বাড়তি শুল্ক আরোপ সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াতে চলেছে ভারত। আগামী সেপ্টেম্বর থেকেই দেশটির পরিশোধনকারীরা দৈনিক আরও 1.5 থেকে 3 লাখ ব্যারেল রুশ অপরিশোধিত তেল আমদানি করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শুরুর দিকে আমদানির পরিমাণ 10 থেকে 20% পর্যন্ত বাড়তে পারে। রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা বর্তমানে ভারত। দেশটির মোট অপরিশোধিত তেলের প্রায় 40% আসে রাশিয়া থেকে। সস্তা দামে তেল কেনার সুযোগ কাজে লাগিয়ে ভারত নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি পরিশোধিত তেল রপ্তানিও বাড়িয়েছে। 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। এতে তাদের জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যাহত হয়। এমন প্রেক্ষাপটে ভারত রাশিয়ার তেলের অন্যতম ক্রেতা হয়ে ওঠে। এই পরিস্থিতিতে নয়াদিল্লির উপর চাপ সৃষ্টি করতে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ককে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র শাস্তিমূলক শুল্ক আরোপ করেছে। গত 27 আগস্ট থেকে নতুন এ শুল্ক কার্যকর হয়েছে, যার হার দাঁড়িয়েছে 50%। ওয়াশিংটনের ভাষ্য, রাশিয়ার সস্তা তেল কিনে ভারত অতিরিক্ত মুনাফা করছে, অথচ রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির বিষয়টিতে সহযোগিতা করছে না। তবে ভারতের পাল্টা বক্তব্য হলো, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নিজেরাও এখনো রাশিয়া থেকে পণ্য কিনছে, তাই ভারতের বিরুদ্ধে দ্বিমুখী আচরণ করা হচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান চায়।
শুল্ক ইস্যুতে আলোচনা চলছে বলেও দাবি করেছেন নীতি নির্ধারকরা। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনেও অংশ নিচ্ছেন তিনি। এতে করে স্পষ্ট যে ভারত কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে নিজেদের অর্থনৈতিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চায়। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই অবস্থান এমন এক ভারসাম্যের খেলা যেখানে একদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে রয়েছে জ্বালানি নির্ভর অর্থনৈতিক বাস্তবতা। যুক্তরাষ্ট্রের চাপ থাকলেও ভারতের পক্ষে এখনই রুশ তেল থেকে মুখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার মাধ্যমে ভারত একদিকে যেমন জ্বালানির বাজারে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। এমন অবস্থায় আগামীতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা বলা মুশকিল। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নিজেদের আকাশ সীমায় ইসরায়েলি বিমান চলাচলের নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। এখন থেকে ইসরায়েলের কোনো বিমান তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। 29 আগস্ট তুর্কি পার্লামেন্টের এক অধিবেশনে একথা জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্কের এই মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছি। শুধু তাই নয়, তুরস্কের কোনো জাহাজকে ইসরায়েলি বন্দরে যাওয়ার অনুমতি আমরা দেই না এবং ইসরায়েলি জাহাজগুলোকেও তুরস্কের বন্দরে ভিড়তে দেওয়া হয় না। পাশাপাশি আমাদের আকাশ সীমা ইসরায়েলের বিমানের জন্য বন্ধ রয়েছে। 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রায় $7 বিলিয়ন বাণিজ্য হয়েছিল, কিন্তু গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে গত বছরের মে মাসে আনকারা ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয়। সে সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পর্যাপ্ত ত্রাণ পাঠানোর দাবি করেছিল আনকারা। এছাড়া এর আগের 7 মাসে দেশটি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য প্রায় 30% কমিয়ে এনেছিল। এরপর গত বছরের এপ্রিলে তুর্কি সরকার 1019 ধরনের পণ্যের রপ্তানি বন্ধ করে দেয় এবং 2 মে থেকে ইসরায়েলের সঙ্গে আমদানি, রপ্তানি ও ট্রানজিট সব ধরনের বাণিজ্য পুরোপুরি শূন্যে নামিয়ে আনে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে যায়। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলো এজেন্সির তথ্য অনুযায়ী সামুদ্রিক পথেও ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আনকারা, যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই জানায়নি তুরস্ক। তবে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের কোনো জাহাজকে তুরস্কের বন্দরে ভিড়তে দেওয়া হচ্ছে না এবং তুরস্কের পতাকাবাহী জাহাজকেও ইসরায়েলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই তুরস্ক দেশটির তীব্র সমালোচনা করে আসছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজার এই হামলাকে সরাসরি গণহত্যা বলে অভিহিত করেছেন। তিনি একাধিকবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন, গাজায় যা ঘটছে তা ইতিহাসের নৃশংসতম ঘটনাগুলোর একটি। পুতিন এক শিকারী আর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা দৈত্য। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর কড়া জবাব আসে মস্কো থেকে। এই মন্তব্যকে কেন্দ্র করে মস্কো থেকে এলো ভয়ঙ্কর হুমকি। রাশিয়া আবারও প্যারিসে প্রবেশ করবে বলে হুমকি দিয়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারণার প্রধান কণ্ঠস্বর ভ্লাদিমির সলভিয়ভ তার বক্তব্যে বলেন, নেটো আমাদের সীমান্তে ঘাঁটি বানাচ্ছে, সৈন্য পাঠানোর হুমকি দিচ্ছে। তাই আমরা যদি সজেলিজে যাই তাতে অবাক হওয়ার কিছু নেই। তখন ম্যাখন নিজেই রুশ অফিসারের বুট পালিশ করবে। তিনি 2021 সালে রাশিয়ার দেওয়া সতর্কবার্তার কথাও স্মরণ করিয়ে দেন, যেখানে মস্কো বলেছিল ইউক্রেন হয়ে নেটো অবকাঠামো সীমান্তে আনা মেনে নেওয়া হবে না। এমন হুমকির আড়ালে রাশিয়া আবারও ইতিহাস টেনে আনছে। শেষবার 1814 সালে নেপোলিয়নিক যুদ্ধ শেষে রুশ সৈন্যরা প্যারিসে প্রবেশ করেছিল। এমনকি ফরাসি বিস্র শব্দের জন্মও সেই সময় রুশ সৈন্যদের মুখে বিশ্রী শব্দ থেকে এসেছে বলে দাবি রুশদের। ইতিহাসকে প্রতীকীভাবে ব্যবহার করে পশ্চিমাদের মনে ভয় ঢোকাতে চাইছে মস্কো। এই কথার লড়াইয়ের মধ্যেই কিয়েভে ভয়াবহ রুশ হামলা চালানো হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্রিটিশ কাউন্সিল ও ইউরোপীয় ইউনিয়নের সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস হয়। প্রাণ হারায় 15 জন, যাদের মধ্যে ছিল 4 শিশু। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ক্ষোভ প্রকাশ করে বলেন, পুতিন শান্তির সম্ভাবনা ধ্বংস করছেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাখো টুইট করেন, এক রাতে 629টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, এটাই রাশিয়ার শান্তির সংজ্ঞা, সন্ত্রাস আর বর্বরতা। পরিস্থিতিকে আরো জটিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আলাস্কা বৈঠক। সেখানে পুতিনের সঙ্গে তার দীর্ঘ আলোচনার পর নেটো মিত্ররা শঙ্কিত হয়ে পড়েছে। বিশেষ করে ফ্রান্স, যুক্তরাজ্য ও এস্তোনিয়া ইঙ্গিত দিয়েছে
তারা ইউক্রেনের শক্তিরক্ষা বাহিনী পাঠাতে প্রস্তুত। রাশিয়া এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফ্রান্সের জনগণের একাংশ ম্যাখোর অবস্থানকে সমর্থন করছে, তবে সমালোচকরা বলছেন এভাবে রাশিয়াকে উস্কানি দেওয়া বিপজ্জনক। ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও বিভাজন বাড়ছে। জার্মানি সতর্ক কূটনীতিতে জোর দিচ্ছে, আর পোল্যান্ড, এস্তোনিয়ার মতো দেশগুলো বলছে এখনই রাশিয়ার বিরুদ্ধে কঠোর হতে হবে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে রাশিয়ার হুমকি সরাসরি সামরিক পরিকল্পনা নয়, বরং কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্যারিসে মিছিলের হুমকি মূলত পশ্চিমা জনমত ভীত করার চেষ্টা। তবে ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হলে এবং ন্যাটো আরও সক্রিয়ভাবে প্রবেশ করলে ইউরোপে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি অস্বীকার করা যাচ্ছে না। প্রশ্ন এখন, ম্যাখোর এই অবস্থান ফ্রান্সকে কি নিরাপত্তা দেবে, নাকি রাশিয়ার নিশানায় আরও সরাসরি ঠেলে দেবে? মৃত্যুর 3 দশক পর প্রিন্সেস ডায়ানার রেখে যাওয়া একটি টাইম ক্যাপসুল আবিষ্কৃত হয়েছে লন্ডনের একটি হাসপাতালে। সম্প্রতি খনন কাজের সময় হাসপাতালের ভেতর থেকে বের করে সেটি খোলা হয়েছে। নতুন শিশু ক্যান্সার সেন্টারের নির্মাণ কাজ শুরুর পর ক্যাপসুলটি খুঁজে পাওয়া যায়। এর ভেতরে ছিল 90 দশকের শুরুর সময়ে নানা স্মারক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 1991 সালে জন্ম নেওয়া এবং তখন কর্মরত কয়েকজনের সহায়তায় বাক্সটি খোলা হয়। টাইম ক্যাপসুলটি পুঁতে রেখেছিলেন ওয়েলসের প্রিন্সেস ও গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল ফর চিলড্রেন GOSH এর তৎকালীন সভাপতি প্রিন্সেস ডায়ানা। এটি ছিল সীসা আবৃত একটি কাঠের বাক্স, যা 1991 সালের মার্চ মাসে হাসপাতালের ভ্যারাইটি ক্লাব বিল্ডিং এর ভিত্তির নিচে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। প্রিন্সেস ডায়ানা 1989 থেকে 1997 সালে মৃত্যুর আগ পর্যন্ত শিশু হাসপাতালটির সভাপতি ছিলেন। তিনি প্রায়ই হাসপাতাল পরিদর্শনে আসতেন, কখনো তার 2 ছেলে উইলিয়াম ও হ্যারিকেও সঙ্গে আনতেন। শিশুদের জনপ্রিয় টিভি শো ব্লু পিটারের প্রতিযোগিতায় বিজয়ী 2 শিশু সিলভিয়া ফোক্স ও ডেভিড ওয়াটসন টাইম ক্যাপসুলে রাখার জন্য জিনিসপত্র পছন্দ করেছিল। তারা নিজেদের লেখা চিঠিও রেখেছিল ক্যাপসুলে। বাক্সে পাওয়া জিনিসগুলোর মধ্যে ছিল হাতে ধরার মতো ছোট একটা টিভি, গায়িকা কাইলি মিনোগের একটি সিডি, ইউরোপীয় একটি পাসপোর্ট, পুনর্ব্যবহারযোগ্য কাগজ, যুক্তরাষ্ট্রের কয়েন, সৌরচালিত ক্যালকুলেটর, একটি স্নোফ্লেক হলোগ্রাম, কিউ গার্ডেন্সের গাছের বীজ, দ্য টাইমস পত্রিকার একটি কপি এবং প্রিন্সেস ডায়ানার একটি ছবি। দীর্ঘদিন মাটির নিচে থাকার পরও বেশিরভাগ জিনিসই অক্ষত ছিল, যদিও কিছু জিনিস পানির সংস্পর্শে এসে হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের আর্কাইভ টিম। টাইম ক্যাপসুলটি খনন ও উত্তোলনের কাজে যুক্ত ছিলেন GOSH এর ক্লিনিক্যাল ফেলো রোচানা রেডকার। তিনি বলেন, বাক্সটি যেদিন পুঁতে রাখা হয়েছিল সেদিনই আমার জন্ম। এমন ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। 1991 সালে GOSH কর্মরত জ্যানেট হোমস বলেন, বাক্সে রাখা ছোট টিভিটি দেখে তার পুরনো স্মৃতি ফিরে এসেছে। এ সময় তিনি নিজের স্বামীর জন্য এমন একটা টিভি কিনেছিলেন। হাসপাতালের স্পেস অ্যান্ড প্লেস বিভাগের প্রধান জেসন ডাওসন বলেন, এটি শুধু একটি টাইম ক্যাপসুল নয়, বরং আগের প্রজন্মের স্মৃতির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ তৈরির এক আবেগময় মুহূর্ত। প্রসঙ্গত, 1872 সালে ওয়েলসের তৎকালীন প্রিন্সেস আলেকজান্দ্রাও একটি টাইম ক্যাপসুল পুঁতে রেখেছিলেন, যদিও সেটি এখনো খুঁজে পাওয়া যায়নি। নতুন ভবন নির্মাণ শেষ হলে আবার একটি নতুন টাইম ক্যাপসুল পুঁতে রাখার পরিকল্পনা রয়েছে হাসপাতালটির। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।